হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা আপার প্রাইমারির জন্য যে টপিকটা আলোচনা করব, অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম বলতে কি বোঝায়? পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম বলতে বোঝাচ্ছে আমাদের যে দাক্ষিণাত্য যে মালভূমি রয়েছে, অর্থাৎ নিচের দিকটা যেটা বলবো উপদ্বীপীয় ভারতে যে নদী ব্যবস্থা রয়েছে। ধরো আমি একটা ভারতের ছবি আঁকলাম। ধরো এটা কি, এটা হচ্ছে একটা আমাদের ভারত, তাই তো? এটা হচ্ছে আমাদের ভারত। এই ভারতের এই যে দুইটো দিকে, মানে দুই দিকে, এই দিকে কি রয়েছে বলতো? এই দিকে রয়েছে আমরা জানি পশ্চিমঘাট পর্বত। আর এই অঞ্চলটাতে কি রয়েছে? এই অঞ্চলটাতে রয়েছে আমাদের পূর্বঘাট পর্বত। এটা তো আমরা জানি। এবার হচ্ছে কি, এবার ভারতের এই যে অঞ্চলটা, এই নিচের দিকের অঞ্চলটা, ঠিক আছে, এই যে নিচের দিকের অঞ্চলটা, এই নিচের দিকের অঞ্চলটাকে আমরা কি বলবো? ভারতের উপদ্বীপ বা পেনিনসুলার বলবো। কি বলবো? ভারতের উপদ্বীপ বা পেনিনসুলার বলবো। তাহলে এই যে ভারতের নিচের দিকটা বা ভারতের দক্ষিণ দিকটাতে যে সমস্ত নদী উৎপত্তি হবে, প্রবাহ হবে এবং পতন হবে, প্রত্যেকটা নদীকেই তাহলে আমরা উপদ্বীপীয় নদী বলবো, তাই তো? হ্যাঁ, এগুলোকে আমরা উপনদী বলবো। তাহলে আর একটা ইম্পর্টেন্ট তথ্য মনে রাখবো, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি, ভারতের মানে হিমালয় পার্বত্য অঞ্চলের নদী। তাহলে ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের নদীগুলো কি কি ছিল? যদি আমরা ভারতের ছবিটা এইভাবে আরো এমনি করে বিস্তারিত করতে করি, তাহলে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? এই অঞ্চলটাকে আমরা বলবো হিমালয় পার্বত্য অঞ্চল। এই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নদীগুলো উৎপত্তি লাভ করেছে, সেগুলোকে আমরা কি বলবো? হিমালয়ান রিভার বলবো বা হিমালয়ান মানে নদী বলবো, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে, এই হিমালয়ান রিভার বা হিমালয় থেকে উৎপত্তি হয়েছে এই নদীগুলোর থেকে ভারতের যে উপদ্বীপীয় অঞ্চলে নদী রয়েছে, সেই নদীগুলো কিন্তু অনেক বেশি প্রাচীন বা তারা কিন্তু অনেক আগে সৃষ্টি হয়েছে। তাহলে ভারতের সব থেকে প্রাচীনতম নদী কোনগুলো? ভারতের সব থেকে প্রাচীনতম নদী হচ্ছে উপদ্বীপীয় অঞ্চলের নদী বা পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম। এগুলোকে বলা হয় ভারতের মানে কি সব থেকে প্রাচীন, যেটা হচ্ছে হিমালয় নদী ব্যবস্থা থেকে সব থেকে পুরনো। তাহলে এটাও কিন্তু পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, যে যে ভারতের সব থেকে প্রাচীনতম নদী কোনগুলো বা ভারতের সব থেকে ওল্ডেস্ট রিভার সিস্টেম কোনটি? ভারতের সব থেকে ওল্ডেস্ট রিভার সিস্টেম হচ্ছে পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম বা পেনিনসুলার রিভার সিস্টেম বা উপদ্বীপীয় ভারতের নদী ব্যবস্থা। এটা হচ্ছে সব থেকে প্রাচীন। এবার এই নদীগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, আর একটাকে বলবো আমরা পশ্চিম বাহিনী নদী। ভালো করে জিনিসটা বোঝো। একটাকে বলবো পূর্ব বাহিনী নদী আর একটাকে বলবো আমরা পশ্চিম বাহিনী নদী। যেমন দেখো, আমরা যদি ভারতের ম্যাপটা এখানে আবার একবার দেখি, এইটা ধরো ভারতের নিচের দিকটা, তাই তো? এই ভারতের নিচের দিকটা যদি দেখি, ভারত ভারতের যে ভূমির যে ঢাল, ভূমির ঢালটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, মানে এই দিকে। বুঝতে পারছো? ভূমির ঢালটা কিন্তু এই দিকে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ভারতে যদি আমরা উপদ্বীপীয় ভারতে যে নদীগুলো দেখি, সেই নদীগুলোর ঢাল কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে রয়েছে। এবং এই নদীগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ববাহিনী নদী, অর্থাৎ যে সমস্ত নদীগুলো উৎপত্তি হয়ে কোথায় মিশেছে? এই দিকটা কি? এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, তাই তো? এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর। আমরা প্রত্যেকে জানি এই দিকটা বঙ্গোপসাগর। আর এই দিকটা কি? এই দিকটা হচ্ছে আরব সাগর, তাই তো? এই দিকটা হচ্ছে আমাদের আরব সাগর, প্রত্যেকে আমরা ভালো করে জানি। তাহলে পশ্চিম দিকটাকে বলবো আমরা আরব সাগর, আর পূর্ব দিকটাকে আমরা বলবো বঙ্গোপসাগর। এবার যে সমস্ত নদীগুলি ভারতে উৎপত্তি লাভ করেছে, সে যেখানে হোক, উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো পূর্ব বাহিনী নদী, মানে পূর্ব দিকে যাচ্ছে, সেই জন্য এগুলোকে বলবো পূর্ব বাহিনী নদী। আর যে সমস্ত নদীগুলো পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, মানে দেখো, এই যে পশ্চিম দিক ভারতের, এই যে বঙ্গ মানে আরব সাগরে এসে মিলেছে, মানে ভারতে উৎপত্তি হয়ে আরব সাগরে এসে মিলেছে, সেগুলোকে আমরা কি বলবো? পশ্চিম বাহিনী নদী। ইজ ইট ক্লিয়ার? তাহলে ভারতের যে উপদ্বীপীয় যে মালভূমি অঞ্চল রয়েছে বা পেনিনসুলার যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেখানে যে সমস্ত নদীগুলো রয়েছে, সেই নদীগুলোকে দুটি ভাগে ভাগ করলাম। একটা বলবো পূর্ব বাহিনী নদী, আর একটাকে আমরা বলবো পশ্চিম বাহিনী নদী। বুঝতে পারছো জিনিসটা? আমি যে পয়েন্টগুলো বলবো একটু বুঝে নাও, দেখবে আপার প্রাইমারি উতরে গেছো, এত নাম্বার বেশি পাবে। এবার দেখো, তাহলে এবার পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী বা নিচের কোনটি পূর্ব বাহিনী নদী, এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। আমরা সবগুলো কিন্তু এক এক করে জানবো। যেমন ধরো একটু সংক্ষেপে বলে দিই, যেমন কিছু পূর্ব বাহিনী নদী রয়েছে, যেমন হচ্ছে মহানদী রয়েছে, গোদাবরী রয়েছে, কৃষ্ণা, কাবেরী। তা এগুলো সবই কিন্তু পশ্চিমঘাট পর্বত থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। মানে এই যে পশ্চিমঘাট পর্বত, এই দিকটা কি, এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। তাহলে এই অঞ্চলটাতে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, তাই এগুলোকে আমরা বলবো পূর্ব বাহিনী নদী। আর একটা জিনিস মনে রাখবো, এই যে পশ্চিম বাহিনী নদী, এগুলো কি, এগুলো হচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে। যেমন হচ্ছে নর্মদা, তাপ্তি, এই যে দুটি নদী, এই নদী দুটি
কোথায় গিয়ে মিলিত হয়েছে? এই দুটি নদীকে মিলিত হয়েছে আমাদের আরব সাগরে। আর একটা প্রশ্ন পরীক্ষা আসে, খুব প্রশ্ন পরীক্ষা আসে যে নিচের কোন নদীগুলি রিফট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? স্যার রিফট ভ্যালি কি? রিফট ভ্যালি মানে হচ্ছে গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা কি? যে ধরো এখানে একটা পর্বত রয়েছে আর এখানে একটা পর্বত রয়েছে, ভালো করে বোঝো। এই যে মিডিলের অঞ্চলটা, এই মিডিলের অঞ্চলটা কি হবে? ধরো তো এই মিডিল অঞ্চলটা কি হবে? খাদ হবে। এই খাদের মধ্যে দিয়ে কিন্তু কি হচ্ছে? নদী প্রবাহিত হচ্ছে। তাই এগুলোকে আমরা কি বলবো? গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি। আর এইরকম রিফট ভ্যালির মধ্যে দিয়ে যে নদীগুলি প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে নর্মদা, আর একটা হচ্ছে তাপ্তি। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? আর এই যে নর্মদা এবং তাপ্তি, এই দুটি নদী আমরা আরো ডিটেলসে পড়বো, তখন জানতে পারবো কোন কোন পর্বতের মিডিল দিয়ে গেছে, এগুলো আমরা ডিটেলসে তখন জানবো। এবার আরেকটা জিনিস তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবো, যে একটা হচ্ছে বদ্বীপ আর একটা হচ্ছে মোহনা। আমরা দুটো জিনিস দেখতে পাই, এই যে পেনিনসুলার যে নদীগুলো রয়েছে বা উপদ্বীপীয় যে নদী ব্যবস্থা রয়েছে, সেখানে দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে নদীর বদ্বীপ আর একটা হচ্ছে নদীর মোহনা। যদি আমরা দেখি ভারতের একটা ম্যাপ অঙ্কন করে, ধরো এটা আমাদের ভারতের ম্যাপ। এবার যে সমস্ত নদীগুলি, ভালো করে বোঝো, যে সমস্ত নদীগুলি পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, সেই সমস্ত নদীর মোহনাতে কি হচ্ছে? নদীর মোহনাতে কি মানে, সরি, যেখানে নদীগুলি মিলিত হচ্ছে সেখানে কি তৈরি হচ্ছে? নদীর বদ্বীপ তৈরি হচ্ছে। কি বললাম? নদীর বদ্বীপ তৈরি হচ্ছে। আর যে সমস্ত নদীগুলি পশ্চিম দিকে এসে মিলিত হচ্ছে কোনো একটা বড় সাগরের সাথে, সেখানে নদীর মোহনা তৈরি হচ্ছে। তাহলে কেন মোহনা তৈরি হলো বা কেন বদ্বীপ তৈরি হলো, এটা আমরা জানবো। দেখো, বলছে মূলত বঙ্গোপসাগরে পতনশীল পূর্ব বাহিনী নদীগুলিতে আমরা কিন্তু এই বদ্বীপটাকে দেখতে পাবো। আর এই মোহনাটা দেখতে পাবো কোথায়? সাধারণত আরব সাগরে পতনশীল পশ্চিম বাহিনী নদীগুলিতে আমরা দেখতে পাবো, যেমন নর্মদা, তাপ্তি। তাহলে বুঝতে পেরেছো? তাহলে পূর্ব বাহিনী নদীগুলি যখন মিলিত হয় তখন তৈরি করে বদ্বীপ বা ডেল্টা, আর যে সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলি রয়েছে সেগুলি তৈরি করে নদীর মোহনা। গঠন প্রক্রিয়াটা কি দেখো, বলছে মোহনায় নদীর গতিবেগ মানে খুব কমে যাওয়ার ফলে পলি জমে এই বিশেষ ভূমিরূপ তৈরি করে। ভালো করে জিনিসটা একটু খেয়াল করো, ভালো করে বুঝবে। ধরো এটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ, তাই তো? ভালো করে বোঝো, এটা আমাদের ভারতের ম্যাপ। আর বেশিরভাগ নদীগুলি তৈরি হচ্ছে কোথা থেকে? পশ্চিম ঘাট পর্বত থেকে। ভালো করে দেখো, ভালো করে বোঝো, পশ্চিম ঘাট। তাহলে এটা এই দিকটা কি? এই দিকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এই দিকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, আর এই দিকটা আমাদের আরব সাগর, তাই তো? এই দিকটা আমাদের আরব সাগর। এবার বোঝো, ধরো একটা নদী এখানে তৈরি হলো, নদীটা দেখো দূর থেকে তৈরি হতে 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 আসছে, মানে কি হচ্ছে? নদীর ঢাল কিন্তু ধীরে 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 কমে যাচ্ছে। তাহলে কি হবে? নদীর গতিবেগ, বলো, বাড়বে না কমবে? ভালো করে বোঝো, নদীর গতিবেগ বাড়বে না কমবে? ধরো এই একটা বাড়ির ছাদ, ভালো করে বোঝো, ধরো এই একটা বাড়ির ছাদ, ঠিক আছে? এই একটা বাড়ির ছাদ আমরা পেলাম, ওকে? ধরো আমি একটা মই লাগালাম এইভাবে, একদম খাড়াখাড়ি ভাবে মই লাগালাম, আর একটা মই লাগালাম আমি এইভাবে বাড়ির ছাদে ওঠার জন্য। তাহলে বলো কোন মইয়ের ঢালটা সব থেকে বেশি? তাহলে অবশ্যই বলবে এইটা ঢাল বেশি, কারণ এটা ঢাল বেশি, আর এটা ঢালটা কি কম, তাই তো? ঠিক তেমনি এই জায়গাটা একটু বোঝো, এই জায়গাটা একটু বোঝো, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যখন পশ্চিমঘাট পর্বতে নদীগুলি তৈরি হচ্ছে, অনেক দূর থেকে প্রবাহিত হয়ে আসছে, দিয়ে বঙ্গোপসাগর মিশছে, ফলে নদীর ঢালটা কমে যাচ্ছে। আর নদীর ঢালটা কমে গেলে কি হবে? নদীর গতিবেগও কমবে। আর নদীর গতিবেগ কমলে কি হবে? নদীতে বহন কার্য, যে নুড়ি, পাথর, বালি, কাকর, এগুলো বহন করে এসে এই যে নদী যেখানে মিলিত হচ্ছে সেখানে কি করবে? একটা জমা তৈরি করবে। তাহলে নদীতে যেখানে নদীগুলো যেখানে সাগরে এসে মিলিত হচ্ছে, সেখানে জমা হয়ে একটা পলি দিয়ে কি হবে? একটা বদ্বীপ গঠন করে, একটা ভূমিরূপ গঠন করে, সেটাকে আমরা কি বলবো? নদীর বদ্বীপ। আর এবার দেখো এখানে কিছু কিছু নদী উৎপত্তি হচ্ছে। ধরো এটা হচ্ছে কি? এটা ধরে নিলাম এটা হচ্ছে একটা পশ্চিমঘাট পর্বত। তাহলে নদীগুলো এই দিক থেকেও তৈরি হতে পারে, আবার নদীগুলো পর্বতের এই দিক থেকেও তৈরি হতে পারে। তাহলে নদীগুলো যেগুলো পশ্চিম দিক থেকে তৈরি হচ্ছে সেগুলো দেখো কাছেই, একদম সরাসরি এসে আরব সাগর মিশেছে। তার মানে কি? এর গতিবেগ সব থেকে বেশি হবে, ঠিক কিনা? ভালো করে বোঝো, কারণ এটা তো কাছেই, ঠিক না? এটা তো কাছেই, একদম জোরের সঙ্গে চলে আসছে, মানে নুড়ি, কাকর, বালি, পাথরগুলো। যার ফলে কি হচ্ছে? এই নুড়ি, কাকর, বালি, পাথর এগুলো কিন্তু নদী যেখানে সাগরের সাথে মিলিত হচ্ছে সেখানে সে আর জমা হয় না, সেগুলো কি হয়? সমুদ্রে ভেসে চলে যায়, এতটাই গতিবেগ। যার ফলে সেখানে কিন্তু কোনো রকম বদ্বীপ তৈরি হয় না, সেখানে তৈরি হয় কি? নদীর মোহনা। বুঝতে পেরেছো? আবার দেখো এই নদীর যে বদ্বীপ, সেখানে গভীরতা কমে যাবে, কারণ সেখানে নুড়ি, কাকর, বালি, পাথর জমছে। আর নদীর মোহনার গভীরতা কিন্তু নেই, কারণ সেখানে নুড়ি, কাকর, বালি, পাথর জমে না। ঠিক আছে? তাই এটা কি হবে? এটা হবে গভীর, এখানে ভুল আছে, এটা হবে কি? গভীর। ওকে, মনে থাকে যেন।
তাহলে বদ্বীপটা কি? বদ্বীপটা আরো সহজ ভাষায় উল্লেখ করে দিয়েছি যে বদ্বীপ হচ্ছে যখন নদী সাগরে মেশার আগে শান্ত হয়ে যায় এবং তার সাথে আনা মাটি জমে ছোট ছোট দ্বীপের মতো জায়গা তৈরি করে, সেটাকে বদ্বীপ। আর মোহনাটা কি? একই জিনিস, পড়ে নেবে একটু, বলে দিলাম। তাহলে কেন অধিকাংশ নদী পূর্ব দিকে প্রবাহিত হয়? কারণটা এই তো বললাম। কারণটা হচ্ছে যে অধিকাংশ নদীগুলি পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে উৎপত্তি হচ্ছে এবং ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঢালটা রয়েছে, অর্থাৎ এরকম একটা স্লোপ রয়েছে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম একটা স্লোপ রয়েছে। হ্যাঁ, আর নদীগুলো এইভাবে তৈরি হচ্ছে, তার ফলে পশ্চিম থেকে পূর্ব দিকে নদীগুলো চলে আসছে। এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। এবার আমরা তাহলে কি পড়লাম এতক্ষণ? উপদ্বীপীয় নদী ব্যবস্থা সম্পর্কে পড়লাম। এবার উপদ্বীপীয় যে নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়বো। আজকে যে নদীটা নিয়ে আলোচনা করব বিস্তারিত সেটা হচ্ছে আমাদের গোদাবরী নদী। তাহলে গোদাবরী নদীটা কি? গোদাবরী নদী হচ্ছে উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী। খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে ভারতের বৃহত্তম নদীর নাম কি যদি পরীক্ষা প্রশ্ন আসে? ভারতের বৃহত্তম নদীর নাম হচ্ছে, আমরা জানি, গঙ্গা। ভারতের বৃহত্তম নদীর নাম কি স্যার? গঙ্গা স্যার। তাহলে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো, ভারতের মানে গোদাবরী হচ্ছে উপদ্বীপীয় ভারতের সব থেকে বৃহত্তম নদী, বা এটাকে বলতে পারি ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা। তাহলে ভারতের সব থেকে বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা, আর ভারতের দ্বিতীয় নদী অববাহিকা হচ্ছে গোদাবরী। ঠিক আছে? এর বিশালত্বের কারণে একে কি বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয়। তাহলে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম। বুঝতে পেরেছো? তাহলে কি বলা হয়? গোদাবরী নদীকে কি বলা হয়? গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা বলা হয় বা বৃদ্ধ গঙ্গা বলা হয়। এটা মনে রাখবো, গোদাবরী। আর কাবেরী নদীকে কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। যদি বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে হবে কাবেরী। যখন আমরা কাবেরী পড়বো তখন আরো জানতে পারবো। তাহলে গোদাবরীকে বলা হচ্ছে দক্ষিণা গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বা ওল্ড গঙ্গা বলা হয়। মনে থাকবে সবার? চলো এবার যেটা আমরা আলোচনা করব, এই যে নদীটা পেলাম গোদাবরী নদী, এই গোদাবরী নদীটা তৈরি হচ্ছে কোথায়? এই গোদাবরী নদীটা তৈরি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার, কি বললাম? মহারাষ্ট্রের নাসিক জেলার পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর। মনে থাকে জানো, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে গোদাবরী নদী, গোদাবরী নদীটি উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বরে। কোথায়? ত্রিম্বকেশ্বরে উৎপত্তি হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে গোদাবরী নদী উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের নাসিক জেলার পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বরে তৈরি হচ্ছে। এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীগুলো? পরীক্ষা আসে। তাহলে গোদাবরী নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? স্যার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। এই যে প্রধান যে চারটে আমরা কি পেলাম, এই চারটে যে তোমার রাজ্য পেলাম, এই চারটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখো, তোমাদেরকে একটা ছবির সাহায্যে আমি জিনিসটা বুঝে দেওয়ার চেষ্টা করি, তাহলে জিনিসটা বুঝতে পারবে। আমার যেটা কার্সারটা দেখতে পাচ্ছ কম্পিউটারে, যে মাউসের যে কার্সারটা, সেটা একটু খেয়াল করো। দেখো, এই যে নামটা দেখতে পাচ্ছ, এই যে নামটা হচ্ছে কি আমাদের? এই নামটা হচ্ছে আমাদের গোদাবরী নদী। ভালো করে দেখো, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কার্সারটা, এটা হচ্ছে গোদাবরী নদী। এই যে দেখো, মহারাষ্ট্রের এখান থেকে উৎপত্তি হয়ে একদম চলে আসছে, দেখো, এই দেখো চলে আসলো আমাদের বঙ্গোপসাগরে। এবার দেখো, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাকে আমরা কি বলবো বলতো? এটাকে বলবো আমরা মহারাষ্ট্র বলবো। ঠিক নিচের এই অঞ্চলটাকে হচ্ছে কি? অন্ধ্রপ্রদেশ। দেখতে পাচ্ছ? অন্ধ্রপ্রদেশ। ওকে। এবার দেখো, এই নদীটা, এই যে দেখো ছত্তিশগড়, এই যে হালকা পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, এটা ছত্তিশগড়। আর এই যে অঞ্চলটা, এটা হচ্ছে উড়িষ্যা। তাহলে এই যে গোদাবরী নদী কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে, সেটা আনসার হবে কি? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। বুঝতে পেরেছো? তাহলে এই গোদাবরী নদী কিন্তু চারটে স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যা। এটা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এবার প্রবাহ ও বদ্বীপ।
বলছে নদীটি মোহনার কাছে দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে যেখানে নদীর মোহনা মানে যেখানে নদীটি মিলিত হচ্ছে সেখানে এই নদীটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। মানে যখন এই নদীটি মিলিত হচ্ছে তখন এই নদীটি দুটি শাখায় বিভক্ত হচ্ছে। একটাকে বলছে গৌতমী গোদাবরী, মানে পূর্ব দিকে যেটা চলে যাচ্ছে সেটাকে বলা হয় গৌতমী গোদাবরী বলা হয়, আর পশ্চিম দিকে চলে যাচ্ছে সেটাকে বলা হয় বশিষ্ঠ গোদাবরী। যদি আমরা ম্যাপ দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবে। দেখো তোমাদেরকে জিনিসটা একটু ম্যাপের সাহায্যে আমি দেখিয়ে দিই। এই দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ ম্যাপটা, ভালো করে দেখো। তাহলে এই যে গোদাবরী নদী, এই যে এটা গোদাবরী নদী, এই যে অঞ্চলটা দিকে চলে যাচ্ছে, এই দিকে একটা পূর্ব দিকে চলে যাচ্ছে আর একটা পশ্চিম দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই দুটো অঞ্চলের নাম মনে রাখলে রাখবে, না রাখলে না রাখবে। এগুলো কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা আসে, মানে এই যে ছোট ছোট পয়েন্টগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষা আসে, কিন্তু তোমাদের আপার প্রাইমারি পরীক্ষায় এখান থেকে এতটা ডেপথ লেভেলের কোশ্চিন দেবে না, ঠিক আছে, আপার প্রাইমারি থেকে। এবার আরেকটা ইম্পর্টেন্ট, যে আপার প্রাইমারিতে কি দিতে পারে, যে গোদাবরী নদীটি কি তৈরি করেছে, মোহনা না বদ্বীপ? অবশ্যই সেটা তৈরি করেছে আমাদের বদ্বীপ তৈরি করেছে, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা, খুব পরীক্ষা আসে, যে নাসিক শহরটি কোন নদীতে অবস্থিত? এই নাসিক শহরটি কিন্তু গোদাবরী নদীতে অবস্থিত। খুব পরীক্ষা আসে, খুব, মানে নাসিক শহরটি কোন নদীতে অবস্থিত, সেটা হচ্ছে গোদাবরী নদী। এছাড়াও পৈঠান, নিজামাবাদ, রাজমহেন্দ্রী, এই যে শহরগুলো, এটাও কিন্তু খুব পরীক্ষা আসে, এটাও, ঠিক আছে। আর এটা তো খুবই পরীক্ষা আসে, এটা ভালো করে মনে রাখবে। 3 নাম্বার এটা মনে রাখো। এগুলো কিন্তু চারটি মনে রাখার চেষ্টা করো, খুব পরীক্ষা আসে। যে গোদাবরী নদীর তীরে কোন শহরগুলি গড়ে উঠেছে? নাসিক, রাজা মহেন্দ্রী, নিজামাবাদ আর পৈঠান। খুব পরীক্ষা আসে, ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা যেটা মনে রাখবো, এই যে গোদাবরী নদীর কিছু উপনদী রয়েছে বা কিছু ডান তীরের উপনদী, কারণ আমরা প্রত্যেকে জানি যে প্রত্যেকটা নদীর দুই ধরনের উপনদী হয়, একটা ডান তীরের উপনদী আর একটা হচ্ছে বাম তীরের উপনদী। তাহলে দেখো, এই যে গোদাবরী নদীটা এইভাবে উৎপত্তি হয়ে চলে আসছে, তাহলে প্রবাহ দিক কোনটা? এর প্রবাহ দিক হচ্ছে আমাদের এই দিক, মানে মুখটা হচ্ছে এই দিক। তাহলে মুখটা যদি এই দিকে হয় তাহলে কি হবে? এই দিকটা হবে লেফট ব্যাঙ্ক, মানে বাম দিক, এই দিকটা হবে বাম দিক, আর এই দিকটা হবে আমাদের ডান দিক। ভালো করে তুমি দেখো, তুমি ধরো ওই দিকে মুখ করে হাঁটছো, তাহলে তোমার বাম হাত কোন দিকে হবে? ওই দিকে, আর ডান হাত এইদিকে। তাহলে বাম দিক থেকে যে নদীগুলো এসে মিলিত হবে তাকে বলবো আমরা বাম তীরের উপনদী, আর ডান দিক থেকে যে নদীগুলো এসে মিলিত হবে সেগুলোকে আমরা বলবো ডান তীরের উপনদী। ইজ ইট ক্লিয়ার? এবার কিছু কিছু উপনদী রয়েছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, পরীক্ষা আসে। যে গোদাবরীর বাম তীরের উপনদী কোনগুলো? খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ওয়াইন গঙ্গা, খুব পরীক্ষা আসে। ওয়াইন গঙ্গা কার উপনদী? আসে পরীক্ষায়। তারপর যেটা আসে তোমার শিব, শিব কার উপনদী? পরীক্ষা আসে। তারপর পরীক্ষাতে পূর্ণা, খুব পরীক্ষা আসে, পূর্ণা কার উপনদী? গোদাবরী। তারপর পরীক্ষা প্রশ্ন আরো অনেক বেশি বার আসে, প্রাণহিতা কার উপনদী? অবশ্যই গোদাবরী। ইন্দ্রাবতী কার উপনদী? গোদাবরী। তারপর যে সবারই, সবারই কার উপনদী? গোদাবরী। এই যে আমি যেগুলো টিক মেরে দিলাম, সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, মনে রাখতে হবে। ওয়াইন গঙ্গা, পূর্ণা, প্রাণহিতা, ইন্দ্রাবতী আর সাবরী, এই যে কয়েকটা নদীর নাম মনে রাখতেই হবে, ঠিক আছে। আর ডান তীরের উপনদী কোনগুলো? ডান তীরের উপনদী হচ্ছে নার্সাদি, প্রবরা, সিন্ধফানা, মঞ্জিরা, মানের, কিন্নারসানি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মঞ্জিরা, খুবই পরীক্ষা আসে। মঞ্জিরা কার উপনদী? সেটা হচ্ছে ডান তীরের উপনদী। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যেগুলো আমি অন্তত টিক মেরে দিলাম। যদি ম্যাপটা দেখতে চাও দেখতে পারো, এখানে ম্যাপটা সম্পর্কে উল্লেখ রয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই জায়গাটা ভালো করে একটু খেয়াল করে দেখতে পাবে। এই যে নদীটা, এই যে নদীটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে গোদাবরী নদী, তাই তো? এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো গোদাবরী নদী বলবো। দেখো এই যে চলে আসছে, ওকে। এবার দেখো, এটাকে বলা হয় কি? গোদাবরী নদী, এটাকে বলছে গোদাবরী নদী। এই যে নদীটা, এই নদীটার নাম হচ্ছে, দেখো, বাম তীরের উপনদী, কি নাম? পূর্ণা। পেয়েছো? তাহলে বাম তীরের উপনদীর নাম হচ্ছে, এই যে নদীটা মিশতে এসে এটার নাম হচ্ছে পূর্ণা বলা হয়। এবার দেখো, এখানে এই যে নদীটা, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে পেনগঙ্গা। কি বললাম? এই নদীটার নাম হচ্ছে পেনগঙ্গা। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে ওয়ার্ধা। কি বলা হয়? এই নদীটার নাম ওয়ার্ধা। আর এই যে এই নদীটার নাম দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে ওয়াইন গঙ্গা। কি বলা হয়? ওয়াইন গঙ্গা। তাহলে এই যে তিনটে নদী, দেখো, এই যে তিনটে নদী এখানে এসে মিলিত হলো, হচ্ছে তো? এই যে এখানে যে তিনটে নদী একসাথে মিলিত হচ্ছে, এই তিনটে নদী একসঙ্গে মিলিত হয়ে তৈরি হচ্ছে কি? প্রাণহিতা। কি বলা হয়? প্রাণহিতা। প্রাণহিতা কার উপনদী তাহলে? প্রাণহিতা হচ্ছে গোদাবরীর উপনদী। তাহলে প্রাণহিতা কটি নদীর মিলনে তৈরি হয়েছে? তিনটি নদী। কি কি? পেনগঙ্গা, ওয়ার্ধা এবং ওয়াইনগঙ্গা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে প্রাণহিতার কি কি উপনদী রয়েছে, প্রাণহিতার তিনটি উপনদী রয়েছে, পেনগঙ্গা, ওয়ার্ধা আর ওয়ানগঙ্গা। মনে থাকবে। তারপরে কিছুটা চলে আসে, এই যে একটা নদী চলে আসছে, একটা বড়, এগুলো নদী কিন্তু এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাই এত কিছু জানার প্রয়োজন নেই। এই যে একটা ইম্পর্টেন্ট নদী চলে আসছে, এই নদীটার নাম হচ্ছে ইন্দ্রাবতী, যেটা উড়িষ্যাতে রয়েছে, চলে আসছে। তারপরে চলে আসছে, দেখো, এই যে দেখো সাবরী, এই যে নদীটা চলে আসলো, এই নদীটা চলে আসলো আমাদের সাবরী, ওকে। আর এই যে গুরুত্বপূর্ণ একটা আমরা নদী পাবো, এই নদীটার নাম হচ্ছে মাঞ্জিরা, ওকে। তাহলে এই নদীগুলোর নাম আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছো? ক্লিয়ার? চলো,
এবার আমরা প্রাণহিতা সম্পর্কে একটু ডিটেলসে পড়বো। প্রাণহিতা হলো গোদাবরী নদীর সব থেকে বৃহত্তম উপনদী। পরীক্ষা আসতে পারে যে গোদাবরী নদীর সব থেকে বৃহত্তম উপনদীর নাম কি? প্রাণহিতা। ঠিক আছে, জলপ্রবাহের দিক থেকে এটি মূলত তিনটি নদীর ফলে তৈরি হচ্ছে। একটা হচ্ছে পেনগঙ্গা, 2 নম্বর হচ্ছে ওয়ার্ধা, 3 নম্বর হচ্ছে ওয়াইনগঙ্গা। নামগুলো শুধু মনে রাখো, আর এগুলো তোমাদের মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে, কারণ এগুলো যারা কিন্তু ডাব্লিউবিসিএস, মিসলিনিয়াস এই সমস্ত উঁচু মানের পরীক্ষা দেবে তাদেরকে তো অবশ্যই পড়তে হবে। আর যারা শুধুমাত্র আপারের জন্য প্রস্তুতি নিচ্ছ, এই তিনটে নাম মনে রাখলেই হবে, যে পেনগঙ্গা কার উপনদী, ওয়ার্ধা কার উপনদী, ওয়াইনগঙ্গা কার উপনদী। ঠিক আছে, এবার পরীক্ষার যে ডাব্লিউবিসিএস মেন্সে আসে সেটা হচ্ছে পেনগঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, এটা মহারাষ্ট্রের অজন্তা পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। প্রথমে এটি ওয়ার্ধা নদীতে গিয়ে মিশেছে। তাহলে পেনগঙ্গা কার সঙ্গে মিশেছে? পেনগঙ্গা মিশেছে ওয়ার্ধার সাথে গিয়ে। এবার ওয়ার্ধা হচ্ছে মধ্যপ্রদেশের সাতপুরা থেকে উৎপত্তি হয়েছে এবং ওটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে। ওয়াইনগঙ্গাটা কি? এটি মধ্যপ্রদেশের মহাদেব পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখবো। গোদাবরী নদীর শক্তি দেখো, বলছি এটি গোদাবরী নদীর বৃহত্তম উপনদী। কোনটা? এই যে তোমার পেলাম কোনটা? এই যে প্রাণহিতা, প্রাণহিতাকে বলবো আমরা গোদাবরী নদীর সব থেকে বৃহত্তম উপনদী। এটা মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার সীমানা। তাহলে মহারাষ্ট্রকে এবং তেলেঙ্গানাকে আলাদা করেছে কে? মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাকে আলাদা করেছে প্রাণহিতা। এটা ইম্পর্টেন্ট কিন্তু, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাকে আলাদা করেছে প্রাণহিতা, এটা মনে রাখবো। আর প্রাণহিতার কয়েকটা উপনদীর নাম হচ্ছে ওয়াইনগঙ্গা, ওয়ার্ধা, পেনগঙ্গা, এগুলো তো আমি এর আগেই বললাম, মনে রাখতে হবে। চলে আসি ইন্দ্রাবতী। ইন্দ্রাবতী নদীটা কি? ইন্দ্রাবতী নদী উৎপত্তি হচ্ছে উড়িষ্যার কালাহান্ডি থেকে, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটি উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। শুধু মনে রাখো ইন্দ্রাবতী হচ্ছে গোদাবরীর উপনদী এবং এটা উড়িষ্যার কালাহান্ডি থেকে উৎপত্তি হয়েছে। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এগুলো ডাব্লিউবিসিএস মেন্সে আসে। ঠিক আছে, আরেকটা তোমাদের পরীক্ষা আসতে পারে আপার প্রাইমের জন্য, যে চিত্রকূট জলপ্রপাত কোন নদীতে গড়ে উঠেছে? সেটা হচ্ছে ইন্দ্রাবতী নদী। আসতে পারে, যখন জলপ্রপাত নিয়ে পড়াবো তখন আরো ডিটেলসে পড়াবো জলপ্রপাত। আর এই জলপ্রপাতকে বলা হয় কি? ভারতের নাইগ্রা বলা হয়, মনে থাকবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবো, ইন্দ্রাবতী নদীকে উড়িষ্যার কি বলা হয়? লাইফ লাইন বলা হয়। তাই উড়িষ্যার লাইফ লাইন বলা হয় কাকে? ইন্দ্রাবতী নদীকে, বা জীবন রেখা বলা হয়। এটা হচ্ছে গোদাবরী নদীর দ্বিতীয় বৃহত্তম উপনদী। তারপর চলে আসি মঞ্জিরা। মঞ্জিরা সম্পর্কে জানবো। মঞ্জিরাটা হচ্ছে গোদাবরী নদীর ডান তীরের একটি উপনদী এবং এটি হচ্ছে গোদাবরী নদীর দীর্ঘতম উপনদী, যেটি মহারাষ্ট্রের বালাঘাট পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। তাহলে গোদাবরী নদীর সব থেকে দীর্ঘতম উপনদী হলে হবে মঞ্জিরা, আর বৃহত্তম যদি বলা হয় তাহলে কি হবে? বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো তো? এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, দেখো এই যে এই নদীটির ওপরে যেটা আমরা রয়েছে মঞ্জিরা নদী, এই মঞ্জিরা নদীর ওপরে নিজাম সাগর বাঁধ কিন্তু গড়ে উঠেছে। এটা ইম্পর্টেন্ট, নিজাম সাগর বাঁধ। তাহলে এখানটা একটা আমি ম্যাপ করে দিয়েছি, ম্যাপটাও কিন্তু তোমরা পড়তে পারো, খুবই সুন্দর করে ছক আকার আছে। হ্যাঁ, একদম ছোট ছোট করে লেখা আছে, চাইলে পড়ে নিতে পারবে। ওকে, এবার আমরা যেটা পড়বো এখানে তোমাদের ইম্পর্টেন্ট, যে এই নদীতে কি কি তোমার মানে এমসিকিউ পরীক্ষা আসতে পারে, সেই এমসিকিউ গুলো আমরা একটু দেখবো। দেখো বিভিন্ন এমসিকিউ রয়েছে, প্রত্যেক আনসার করো। বলছে উপদ্বীপীয় নদী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। বলছে উপদ্বীপীয় নদী ব্যবস্থা হিমালয় নদী ব্যবস্থার তুলনায় কেমন? প্রাচীন, নবীন, ক্ষুদ্র, অস্থায়ী। কি হবে? তাহলে উপদ্বীপীয় নদী ব্যবস্থা হিমালয়ের থেকে অনেক বেশি প্রাচীন, অপশন বি, তাই তো? চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে উপদ্বীপীয় ভারতের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত হয়েছে? মানে দক্ষিণ ভারতের নদীগুলি কোন দিকে প্রবাহিত হয়েছে? পশ্চিম, উত্তর, পূর্ব, দক্ষিণ। কি হবে আনসার? অবশ্যই পূর্ব দিকে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোন নিম্নের কোন নদী পূর্ব বাহিনী নদী? তাহলে নিচের কোনটি পূর্ব বাহিনী নদী? নিচের কোনটি পূর্ব বাহিনী নদী? দেখো বলছে নর্মদা, অবশ্যই পশ্চিম বাহিনী নদী। তাপ্তি পশ্চিম বাহিনী নদী। লুনি পশ্চিম বাহিনী নদী। শুধুমাত্র মহানদী, মহানদী হচ্ছে আমাদের পূর্ব বাহিনী নদী, মনে রাখবো। তারপর নেক্সট কোশ্চেন দেখো। বলছে উপদ্বীপীয় ভারতের অধিকাংশ নদী কোথায় পতিত হয়? তাহলে উপদ্বীপীয় ভারতের বেশিরভাগ নদীগুলো আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর কচ্ছ উপসাগর কোথায় গিয়ে পতিত হচ্ছে? তাহলে পূর্ব দিক। পূর্ব দিক মানে কি? বঙ্গোপসাগর, অপশন বি। চলো পরের প্রশ্ন করো, ফেলা আনসার। নিম্নের কোন নদীটি পশ্চিম বাহিনী নদী? কাবেরী, কৃষ্ণা, নর্মদা আর মহানদী। কি হবে আনসার? অবশ্যই এটাও সঠিক আনসার আমাদের, নর্মদা নদী। কি হবে আনসার? নর্মদা নদী। পরের প্রশ্ন বলছে নর্মদা ও তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর আর চিল্কা হ্রদ। তাহলে নর্মদা এবং তাপ্তি নদী যেটা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে আরব সাগরে গিয়ে পতিত হয়েছে, অপশন বি। পরের প্রশ্ন বলছে নর্মদা ও তাপ্তি নদী পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার প্রধান কারণটা কি? অতিবৃষ্টি, হিমবাহ, রিফ্ট ভ্যালি আর আগ্নেয়গিরি। কি হবে আনসার? গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, অপশন সি। পরের প্রশ্ন রিফ্ট ভ্যালির বাংলা নাম কি? ভাঁজ উপত্যকা, গ্রস্ত উপত্যকা, বদ্বীপ আর মরু উপত্যকা। কি হবে আনসার? সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, গ্রস্ত উপত্যকা। পরের কোশ্চিন
বলছে পূর্ববাহিনী নদীগুলি সাধারণত কি গঠন করে? যেগুলো পূর্ববাহিনী নদী, এই যে ভারতের পূর্ববাহিনী নদীগুলো কি তৈরি করছে? মোহনা, বালিয়াড়ি, বদ্বীপ, হিমবাহ কি করছে? তৈরি করছে আমাদের বদ্বীপ। অপশন নাম্বার সি। পরের প্রশ্ন, পশ্চিমবাহিনী নদীগুলো সাধারণত কি গঠন করে? বদ্বীপ, মোহনা, প্লাবনভূমি আর হ্রদ। কি হবে অ্যান্সার? তাহলে পশ্চিমবাহিনী নদীগুলো তৈরি করে নদীর মোহনা। অপশন বি। পরের কোশ্চিন, নিম্নের কোন নদী বদ্বীপ গঠন করে? নিম্নের কোন নদীটি বদ্বীপ গঠন করে? তাপ্তি, নর্মদা, গোদাবরী আর লুনি। তাহলে নিচের কোন নদীটি বদ্বীপ গঠন করেছে? বলো ফেলো। তাহলে আনসার হবে কি? অপশন নাম্বার সি, গোদাবরী। আর বাকি যে তিনটে নদী দেখতে পাচ্ছ এরা প্রত্যেকে কিন্তু মোহনা তৈরি করবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বলছে মোহনায় পলি জমতে না পারার কারণটা কি? মোহনায় আমরা দেখলাম এই যে পশ্চিম পার্বত্য অঞ্চলে যেখানে মোহনা হচ্ছে, এই মোহনাতে পলি জমছে না, কারণটা কি? নদীর গতিবেগ কম, নদীর উচ্চ গতিবেগ ও ঢাল, অতিরিক্ত বৃষ্টি, নদী শুকিয়ে যাওয়া। তাহলে কি বলেছিলাম? একদম প্রচুর পরিমাণে গতিবেগ থাকবে। অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, বলছে বদ্বীপ অঞ্চলে নদীর মুখ কেমন হয়ে যায়? তাহলে বদ্বীপ অঞ্চলে নদীর মুখ কেমন হবে? বলো। গভীর, অগভীর, পাথুরে, শুকনো। তাহলে যেখানে নদীর বদ্বীপ তৈরি হবে সেখানে কি হবে? পলি জমা হবে, ফলে নদী কি হবে? অগভীর তৈরি হবে। অপশন বি। বলছে ভারতের দক্ষিণ অংশের ভূমির ঢাল কোন দিকে? ভারতের দক্ষিণ অংশের ভূমির ঢাল পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর। তাহলে ভারতের দক্ষিণ দিকে যে ভূমির ঢাল এটা বলেছিলাম এইদিকে স্লোপ, মানে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। পরের কোশ্চেন, পশ্চিমঘাট থেকে উৎপন্ন অধিকাংশ নদী পূর্ব দিকে প্রবাহিত হওয়ার মেন কারণটা কি? হিমবাহ, বায়ুপ্রবাহ, ভূমির ঢাল আর ভূমিকম্প। কি হবে অ্যান্সার? ভূমির ঢাল। অপশন সি। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলছে দেখো, বলছে উপদ্বীপীয় ভারতের সব থেকে বৃহত্তম নদী কোনটি? উপদ্বীপীয় ভারতের সব থেকে বৃহত্তম নদীর নাম হচ্ছে গোদাবরী, তাই তো? অপশন সি। পরের কোশ্চেন, ভারতের দ্বিতীয় নদী অববাহিকা কোনটি? ভারতের দ্বিতীয় নদী অববাহিকার নাম হচ্ছে গোদাবরী। অপশন নাম্বার বি। পরের কোশ্চেন, গোদাবরী নদীকে কি বলা হয়? গোদাবরী নদীকে বলা হয় উত্তরের গঙ্গা, ক্ষুদ্র গঙ্গা, দক্ষিণা গঙ্গা, মরু গঙ্গা। কি বলা হয়? দক্ষিণা গঙ্গা বলা হয়। অপশন সি। নেক্সট কোশ্চেন, গোদাবরী নদীর আরেক নাম কি? গোদাবরী নদীর আরেক নাম বৃদ্ধ গঙ্গা, ক্ষুদ্র গঙ্গা, মহানদী আর কর্ণালী। কি হবে? বৃদ্ধ গঙ্গা। অপশন এ। পরের প্রশ্ন, বলছে গোদাবরী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? গোদাবরী নদী উৎপত্তি হয়েছে সাতপুরা, পশ্চিমঘাট পর্বতের, ত্রিম্বকেশ্বর, মহাদেব পাহাড় এবং পূর্বঘাট। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বকেশ্বর, তাই তো? চলো পরের প্রশ্ন আনসার করো। এইভাবে যখন তোমরা ডিটেলসে এবং এমসিকিউ পড়বে না, পুরো পড়াটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। ত্রিম্বকেশ্বর কোন জেলায় অবস্থিত? পুনে, নাসিক, নাগপুর, ওয়ার্ধা। কোথায় হবে? এটা হচ্ছে নাসিকে অবস্থিত। চলো পরের প্রশ্ন দেখো, গোদাবরী নদী কোন সাগরে পতিত হয়েছে? আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর আর কাস্পিয়ান সাগর। কি হবে আনসার? বলে ফেলো। বঙ্গোপসাগর। পরে কোশ্চেন, গোদাবরী নদীর মোহনার কাছে কয়টি প্রধান শাখা বিভক্ত হয়েছে? ওই যে বললাম, মনে পড়ছে? মানে গোদাবরী যদি মিলতে হলে এইভাবে একটা চলে গেল, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক, তাহলে আনসার হবে দুটি শাখা বিভক্ত হচ্ছে। পরের প্রশ্ন, গোদাবরীর পূর্ব দিক শাখাটির নাম কি? বশিষ্ঠ গোদাবরী, গৌতমী গোদাবরী, প্রাণহিতা আর সাবরী। তাহলে কি বললাম? যখন গোদাবরীর এসে মিলিত হচ্ছে তখন এইদিকে একটা শাখা চলে গেল আর এদিকে একটা শাখা চলে গেল। যেটা পূর্ব দিকের শাখা সেটাকে কি বলা হয়? গৌতমী গোদাবরী। আর যেটা পশ্চিম দিকে চলে যাচ্ছে সেটাকে বলা হয় বশিষ্ঠ গোদাবরী। তাহলে পশ্চিম দিকে যেটা যাচ্ছে সেটাকে বলবো আমরা বশিষ্ঠ গোদাবরী। তারপর নেক্সট দেখো, গোদাবরী কি ধরনের বদ্বীপ গঠন করে? গোদাবরী হচ্ছে একটা লোবেট, লোবেট বদ্বীপ, লোবেটের মতো দেখতে বদ্বীপ গঠন করে। নেক্সট, নিম্নের কোন শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত? দিল্লি, রাজা মহিন্দ্রি, চেন্নাই, জয়পুর। কি হবে আনসার? রাজা মহিন্দ্রি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি গোদাবরীর বাম তীরের উপনদী? বাম তীর মানে বুঝতে পারছো? বাম তীরের কোনটি? মঞ্জিরা, মানেরা, প্রাণহিতা, কিন্নর, সানি। কি হবে আনসার? প্রত্যেক আনসার করো। তাহলে এটা সঠিক আনসার কি হবে? প্রাণহিতা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে নিম্নের কোনটি গোদাবরীর ডান তীরের উপনদী? পূর্ণা, সাবরী, ইন্দ্রাবতী, মঞ্জিরা। কি হবে? মঞ্জিরা। গোদাবরীর বৃহত্তম উপনদীর নাম কি? মঞ্জিরা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, পূর্ণা। কি হবে আনসার? সব থেকে বৃহত্তম উপনদীর নাম হচ্ছে প্রাণহিতা। 30টা প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। প্রচুর প্রশ্ন দেওয়া আছে, প্রচুর, এর বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই। দেখতে পাচ্ছ একটা নদীর উপর আমি কতগুলো প্রশ্ন তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি। বারবার বারবার করে রিভিশন করো, বারবার করে দেখবে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং পরীক্ষা তোমরা খুবই সুন্দর একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে। ভালো করে পড়ো, নতুন সরকার গঠন হয়েছে, আশা করছি পরীক্ষা হবে, প্রত্যেকের সফলতা আসবে। ওকে, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে
পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1ম তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।